আসসালামু আলাইকুম। আমাদের বন্দি পাঠশালার পক্ষ থেকে তোমাদের জন্য যে সিকিউ সাজেশনগুলো ছিল সেই সিকিউ সাজেশনে আজকে কিন্তু একদম লাস্ট ক্লাস। কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে প্রথম চারটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, এই চারটি হচ্ছে আমরা প্রত্যেকের জন্য ফ্রি করে দেব এবং পরে এগুলো হচ্ছে আমাদের যে টার্গেট এ প্লাসের যে আমাদের কোর্সটা আছে সেটাতে কিন্তু আমরা প্রাইভেটলি নিব। আর এই যে সিকিউ সাজেশনগুলো, এই সিকিউ প্লাস এমসিকিউ সাজেশনগুলো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু অনেক অনেক বেশি উপকারী যদি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার এ টু জেড সব কিছু তোমরা জেনে আসো। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা যে এই সাজেশনটা তোমার জন্য তখনই ইফেক্টিভ হবে যখন তুমি তোমার একটা চ্যাপ্টারে এ টু জেড সব কিছু তুমি জানো। কারণ আমরা কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা টপিক, তোমাদের মেইন বই প্রত্যেকটা টপিক জানতে হবে, এরপর তোমাদের একটা সামারাইজ বুক থাকতে হবে, দেন তোমরা সিকিউ এমসিকিউ অ্যানালিসিস করবা, এরপরে তোমরা গিয়ে একটা সাজেশন নিবে। আর তুমি যদি এই সাজেশনটাকে তোমার পাঠ্য বইয়ের সাথে যদি তুমি পাঠ্য বইয়ের পরে তুমি যদি এই সাজেশনটাকে চিন্তা করো তাহলে কিন্তু মনে রাখবা যে অ্যাডমিশনে গিয়ে তুমি কিন্তু অনেক অনেক বড় ধরনের প্রবলেমে পড়ে যেতে পারো। সো আজকের এই লাইভ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। তোমাদের প্রথম কাজটা হচ্ছে তোমাদের যে ফ্রেন্ড সার্কেলরা আছে তাদেরকে তোমরা একটু মেনশন করে দাও এবং আমরা সবাই মিলে এই আজকের লাইভ ক্লাসটি কিন্তু করব। হ্যাঁ, এটা নিচে নিচে ফেলে দে, নিচে ফেলে দে। ওকে, হ্যাঁ, টার্গেট দেওয়া আছে, এটা আমরা নামাই ফেলি। এই জিনিসটা ধর। আচ্ছা, তো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব। তোমরা প্রত্যেকে তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই অবশ্যই মেনশন করে দাও। দেখি আমি তোমরা কে কি কমেন্ট করছো, আমি সেই কমেন্টগুলো একটু দেখি। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজকে কিন্তু আমাদের মোটামুটি বলা যায় যে আমরা কিন্তু ম্যাট্রিক্স নির্ণায়ক, এরপরে কিন্তু আমরা সরলরেখা, এই দুটো চ্যাপ্টারের উপরে কিন্তু আমরা সিকিউ প্লাস এমসিকিউ এই দুটাই কিন্তু টোটালি কমপ্লিট করে ফেলবো। আমরা আর বেশি সময় নষ্ট করব না, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা কিন্তু শুরু করে দিব। তো তোমরা ঝটপট তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু একটা মেনশন করে দিতে পারো এবং প্রত্যেকে ক্লাসটা কিন্তু তোমাদের নিজ নিজ টাইমলাইনে রাখবে। তার পেছনে একটাই কারণ, আমরা সবসময় বলি যে তোমার যখন সব কমপ্লিট হয়ে যাবে পরীক্ষার আগের রাতে তুমি যদি একটা তোমার শর্ট সাজেশন খুঁজো বা একটা হট সাজেশন খুঁজো তাহলে কিন্তু এই সাজেশনটাকে কাজে লাগাতে পারবে। এভাবে কিন্তু আমরা ডিইউ সাজেশন কিন্তু দিয়েছিলাম এবং আমরা দেখেছি যে আমাদের ডিইউ সাজেশন থেকে কিন্তু হুবহু ম্যাথ চলে এসেছে এবং আমার থেকে যে হুবহু ম্যাথগুলো এসেছে আমি কিন্তু সেগুলো কিন্তু প্রত্যেকটাই একদম মার্ক করে দেখিয়েছি যে হ্যাঁ এই প্রশ্ন হুবহু ওখানে চলে এসেছে। জাস্ট ফার্স্ট পেপারটা দেওয়া হয়েছিল ডিইউ সাজেশনের জন্য, কিন্তু আমরা তোমাদের এইচএসসির জন্য কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সবগুলোই কিন্তু সাজেশন দিয়ে থাকবো। আর তোমরা অলরেডি তোমাদের মান বন্টন কিন্তু জেনে গিয়েছো যে তোমাদের মান বন্টনটা আসলে কি, তো সেটা নিয়ে আমরা অন্য একদিন লাইভ ক্লাসে আসবো। ওকে, তা আমরা এখনই ক্লাসটি শুরু করে দিব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক। তো এই ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে অ্যাকচুয়ালি আমরা প্রথমে কি কি সাজেশনগুলো ফলো করব, চলো সেটা আগে আমরা দেখে ফেলি। তো তোমরা প্রত্যেকে কিন্তু ম্যাট্রিক্সে যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো কিন্তু করে এসেছো। ম্যাট্রিক্সের প্রকারভেদ অনেকগুলো দেওয়া আছে, কিন্তু এই অনেকগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে আসলে আমাদেরকে কোন কোন প্রকারভেদগুলোতে বেশি নজর দিতে হবে চলো আমরা সেই কয়েকটা জিনিস একটু দেখে আসি। তো প্রথমে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে প্রতিসম। প্রতিসম। দুই নাম্বার হচ্ছে আমার বিপ্রতিসম। বিপ্রতিসম। এই দুটা প্রকারভেদকে আমাকে একটু বেশি জোর দিতে হবে কারণ এই দুটা প্রকারভেদ কিন্তু সব প্রকারভেদগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো প্রতিসম হওয়ার শর্ত কি, এই শর্তটাই তোমাকে সবার আগে জানতে হবে। প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি বলতো এ, এটা হচ্ছে আমাদের কি বলতো প্রতিসম হওয়ার শর্ত। আর এই যে উপরে ছোট থেকে বড় হাতের টি দেওয়া আছে বা ছোট হাতের টি বা প্রাইম থাকতে পারে, এই ট্রান্সপোজ বলতে আসলে আমরা কি বুঝি? এই ট্রান্সপোজ বলতে আমরা বুঝি হচ্ছে সারিকে কলাম করা অথবা কলামকে কি বলতো সারি করা। যদি আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাই তুমি এটা কিন্তু আরো খুব সুন্দর করে বুঝতে পারবা। যেমন আমি তোমাকে বললাম যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, সেটা দিলাম হচ্ছে 1 2 5, তারপর হচ্ছে 2 3 7 5 7 4। তো
তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম, হ্যাঁ, দিয়ে বললাম যে বলো তো এটা কি ধরনের ম্যাট্রিক্স। তো তখন তুমি বলবে ভাই এটা কি ধরনের ম্যাট্রিক্স বুঝতে পারতেছি না। তো প্রথমে তুমি এখানে যে কাজটা করবা, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দাও। ট্রান্সপোজ করা মানে কি, সারিকে কলাম অথবা কলামকে সারি। তাহলে দেখি সারি বলতে আমরা কি বুঝি, এগুলোকে আমরা সারি বুঝি। তাই সারিটাকে আমরা কলাম বানিয়ে দিই 1 2 5, এই যে 1 2 5। এরপর হচ্ছে 2 3 7 সারিতে আছে, এটাকে আমরা কলামে করে দেবো 2 3 7। তারপর 5 7 4 5 7 4। এবার তুমি একটু মিলিয়ে দেখো তো যে এ ম্যাট্রিক্সের আমার যে যেখানে ছিল এ ট্রান্সপোজ করার পরে ওই ভুক্তিগুলো কি সেম সেম পজিশনে চলে আসছে না। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ, তার মানে এটা হচ্ছে আমার একটা কি বলতো প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে আমাদের যে কোনো ধরনের ম্যাট্রিক্স দিলে আমরা কিন্তু অবশ্যই সেখানে ট্রান্সপোজ করে আমরা সেটাই কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স কিন্তু বলতে পারবো যে হ্যাঁ এটা আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তো প্রতিসম ম্যাট্রিক্সের এক্সাম্পল আমি তোমাকে একটা দিলাম, এরকম কিন্তু তোমাকে যে কোনো তোমাকে এক্সাম্পল কিন্তু পরীক্ষাতে দিতেই পারে। তো আমাদের এটা গেল প্রতিসম ম্যাট্রিক্স। এবার আমরা চলে আসবো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্সের কাছে। তো বি প্রতিসম ম্যাট্রিক্স আর তোমার প্রতিসম ম্যাট্রিক্স কিন্তু প্রায় একই রকম, খালি একটু পার্থক্য আছে। কি পার্থক্য দেখি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, এটা হচ্ছে এ, তবে এটার সামনে ছোট্ট করে একটা খালি মাইনাস বসিয়ে দিবে, ছোট্ট করে কি দেবো তো মাইনাস বসিয়ে দিবে। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ যদি হয়ে থাকে তাকে আমরা কি বলবো, বি প্রতিসম বা বক্র প্রতিসম। তাহলে এই বি প্রতিসম বা বক্র প্রতিসম তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল আমি দিয়ে দিই। তোমাকে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখি দেখা যাচ্ছে কিনা এই পাশটাতে, হ্যাঁ দেখা যাবে। এ একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া হলো। এখানে ছোট্ট আমি একটা কথা বলে দিই যে আমাদের বি প্রতিসম বা বক্র প্রতিসম এরকম টাইপের তোমাকে যে কোনো ধরনের যদি ম্যাট্রিক্স দিয়ে থাকে তাহলে তিনি তার মেইন যে বা তার মুখ্য যে কর্ণটা, এই মুখ্য কর্ণ সবসময় কি হবে বলতো 0 0 0 হবে। এটা কিন্তু ঢাকা ভার্সিটি এমসিকিউতে দিয়েছিল, একই রকমভাবে তোমাদের বোর্ডও কিন্তু এই টাইপের এমসিকিউ দিয়ে দিতে পারে। তার মানে বক্র প্রতিসম বা বি প্রতিসম চেনার একটা সহজ উপায় হচ্ছে যে তোমার মুখ্য কর্ণটা কি থাকবে বলতো 0 0 0 থাকবে। ওকে, তো আমরা এখন এখানে কিছু একটা নিয়ে নিই, -2 -3 2 4। তো এটা কিন্তু ইচ্ছা করলে তুমি কিন্তু নিজের মতো করে বানাতে পারবে না, কারণ এখানে ভুক্তিগুলোকে এমনভাবে দেওয়া লাগবে যেরকম ট্রান্সপোজ করে মাইনাস কমন নেওয়ার পরও তুমি যেন সেম জিনিসটা পাও। ওকে, তো আমাকে এটা দেওয়ার পরে বলা হলো এটা কি ধরনের ম্যাট্রিক্স। তো প্রথমে আমি যদি একটা কাজ করি, আমি একটু বুঝলাম যাচ্ছে আমার মুখ্য কর্ণ যেহেতু 0 0 0 আছে, তার মানে এটা বি প্রতিসম হলেও হতে পারে। ওকে, তো আমি তখন তাকে একটু ট্রান্সপোজ করার চেষ্টা করলাম, দেখি ট্রান্সপোজ করে কি হয়। তো আমরা জানি যে সারিকে কলাম বা কলামকে সারি করতে হবে। তো 0 -2 -3, 0 -2 -3, তারপর হচ্ছে 2 0 4, তারপর হচ্ছে 3 -4 0। এখন তুমি দেখে বলো ভাইয়া একদমই তো মিলে নাই, তো কি করলেন আপনি? পরবর্তী লাইনে গিয়ে যদি আমি এখন এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে আমার হচ্ছে 0 -2, অন্য কলম দিয়ে অন্য কালার দিয়ে লিখি, 0 -2 -3 2 0 4 3 -4 0। তাহলে ভাই আপনি এখানে কি করলেন, আমি এখানে জাস্ট মাইনাসটা কমন নিচ্ছি। এবার তুমি একটু লক্ষ্য করো যে মাইনাস কমন নেওয়ার পরে এই পুরো জিনিসটা কি বলতো এর মতো হয়ে গেছে না। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এটা ইকুয়াল লেখা যাচ্ছে মাইনাস মাইনাস থাকলো, আর এই পুরো জিনিসটা মানে কি বলতো এ। তার মানে দেখো এ ট্রান্সপোজ ইকুয়াল কি আসছে বলতো মাইনাস এ চলে আসছে। তার মানে এ ট্রান্সপোজ ইকুয়াল যদি মাইনাস এ চলে আসে, আচ্ছা মাইনাস এটা আমি নিচেই লিখি, আমি ভাবছি হয়তো বা দেখা যাবে না, দেখা যাচ্ছে মাইনাস এ। তার মানে দেখো এ ট্রান্সপোজ করার পরে কি আসছে বলতো ঘুরে ফিরে মাইনাস এ চলে আসছে। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল যদি কখনো মাইনাস এ হয়ে থাকে তাহলে তাকে আমরা কি ধরনের ম্যাট্রিক্স বলি বলতো, তাকে আমরা হচ্ছে বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলে থাকি। এটা খুবই 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 ইম্পর্টেন্ট যে বি প্রতিসম বা বক্র প্রতিসম। তো এই যে প্রতিসম ম্যাট্রিক্স আর বি প্রতিসম ম্যাট্রিক্স, এই দুটো জিনিস তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাতেই পারো। তো আমাদের ম্যাট্রিক্স প্রকারভেদের মধ্যে যে প্রথম যে দুটো প্রকারভেদ ছিল সেই দুটো প্রকারভেদ কিন্তু আমরা শিখে ফেললাম। এরপরে আমরা কিন্তু আরো দুইটা ইম্পর্টেন্ট প্রকারভেদ শিখবো। এখানে তোমরা জানো যে এখানে অনেক অনেক প্রকারভেদ আছে, কিন্তু আমি কিন্তু সবগুলো করাবো না, যেহেতু এটা আমাদের সিকিউ প্লাস এমসিকিউ সাজেশন, এই জন্য আমি ঠিক সেভাবে করাবো। 3 নাম্বার আমরা শিখবো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স আর লিখবো না। তারপর 4 নাম্বার শিখবো হচ্ছে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স। তোমরা বলতে পারো যে ভাইয়া সামনে এতগুলো প্রকারভেদ ছিল আপনি বাদ দিলেন কেন? বাদ দেওয়ার পেছনে কারণ আছে যে আমাদের সেগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তো আমাদের সমঘাতী ম্যাট্রিক্স আর এটা হচ্ছে আমাদের কি বলতো অভেদঘাতী ম্যাট্রিক্স।
এখন কথা হচ্ছে সমঘাতী। সম মানে আমরা বুঝতে পারছি একই, মানে পাওয়ারটা সেম থাকতে পারে, বা সম মানে হচ্ছে একই হবে সবগুলো। সম মানে একই যদি হয়, তার মানে মনে রাখবে যে আমি এমন দুটা ম্যাট্রিক্সকে নিব যারা দেখতে একই, তার মানে এ ইন্টু এ, তার মানে জিনিসটা কি হয়ে গেল, এ স্কোয়ার। তার মানে এ ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার, আমি লিখে বলছি এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ। তার মানে ব্যাপারটা ঠিক এরকম যে আমি এ এমন একটা ম্যাট্রিক্স নিব, এমন একটা ম্যাট্রিক্স নিব, তার সাথে আমি যদি আরও একটা ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্স আমি গুণ করে দিই, তাহলে এই দুটা গুণফলটা হবে কি বলতো, ঘুরে ফিরে আবার এ চলে আসবে। তার মানে আমি এমন একটা ম্যাট্রিক্স এ নিব, তাকে যদি আমি ওই ম্যাট্রিক্স দিয়ে আরেকবার গুণ করি, গুণফলের রেজাল্ট আমার এ ম্যাট্রিক্সে চলে আসবে। সো আমি যদি এরকম তোমাকে একটা এক্সাম্পল দেখাই, তার খুব সিম্পল একটা এক্সাম্পল, যে তোমাকে বলা হলো সমঘাতী, তো ওকে, তোমাকে বলা হলো এ হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এটা একটা ম্যাট্রিক্স। আমরা জানি যে এটা একটা আমাদের কি বলতো অভেদঘাতী ম্যাট্রিক্স, তাই না? এটা আমরা প্রত্যেকে জানি অভেদঘাতী ম্যাট্রিক্স। তো তোমরা ছোট্ট একটা কাজ করো তো, এটা আমরা জানি অভেদঘাতী, কিন্তু আমরা কি এইভাবে করতে পারি না, এ স্কোয়ার, অর্থাৎ এই সেম জিনিসটাকে আমরা যদি দুইবার গুণ করে দিই, গুণটা তোমরা নিজেরা করবো, আমি করতেছি না, এ ইন্টু এ, হ্যাঁ, দুইটা তুমি সেম ভাবে গুণ করো, 1 0 0 0 1 0 0 0 1, এখানে আমি আরেকবার করলাম 1 0 0 0 1 0 0 0 1। তোমরা যদি এ স্কোয়ার করো এটাকে, অর্থাৎ এ ইন্টু এ করো, তুমি দেখবে ঘুরে ফিরে এটা কিন্তু এই চলে আসতেছে, এই চলে আসতেছে, একই রকম চলে আসতেছে। সো এটাও কিন্তু আমরা কি বলতে পারি বলতো, সমঘাতী ম্যাট্রিক্স কিন্তু বলতে পারি। নর্মালি আমরা জানি যে এটা একটা আমাদের কি বলতো অভেদঘাতী ম্যাট্রিক্স, কিন্তু আমরা কিন্তু সেম ভাবে যদি এটাকে যদি এ ইন্টু এ করি, তাহলে ঘুরে ফিরে আমরা কিন্তু কি বলতো এই পাচ্ছি, তার মানে তাকে আমরা কিন্তু অভেদঘাতীও বলতে পারি। দেখি তোমাদের কার কি অবস্থা। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে দুটা ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্সকে আমরা গুণ করে যদি গুণফলটা যদি ওই আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাই, তাহলে তাকে আমরা কি বলতে পারি বলতো, সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারি। এরপর আমরা লাস্ট একটা ম্যাট্রিক্স দেখব, হ্যাঁ এ আসবে। আচ্ছা, এটা আরেকবার বোঝাচ্ছি, এই একটা ম্যাট্রিক্স আমি তাকে দুইবার গুণ করলাম, এই ম্যাট্রিক্সে দুইবার গুণ করলাম, গুণ করার পর আমি দেখবো যে ঘুরে ফিরে আমার গুণ করবার নিজের মতো করে ঘুরে ফিরে আমি আবার এই ম্যাট্রিক্সটাই পাচ্ছি, তার মানে এটাকে আমি বলবো কি বলতো সমঘাতী ম্যাট্রিক্স। ঘুরে ফিরে সেম ম্যাট্রিক্স পেলে তার নাম হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সেটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসার মতো কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা লাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অভেদঘাতী। এই অভেদঘাতী ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে বলবো যে অভেদঘাতী, অভেদ, অভেদ মানে কি বলতো অভেদক, অভেদক মানে আমি কি আইডেন্টিটি, তার মানে এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে আই। সো এই দুটাকে অনেকে আছে যারা কিন্তু গুলাই ফেলে, একই রকম ভাবো যে এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে কি হবে, এ স্কোয়ার ইকুয়াল আই হলে কি হবে, দুইটা কি একই নাকি? দুটো অবশ্যই আলাদা। এ স্কোয়ার ইকুয়াল টু এ, ঘুরে ফিরে এ আসলে হলো সমঘাতী, সম মানে দেখো একই রকম আছে, সম মানে সম একই, এই যে একই আসছে। আর অভেদ মানে হচ্ছে আই আসবে। এবার মনে রাখতে পারো যে অভেদ থেকে আই আসছে, সম থেকে কি বলতো সেম জিনিসটাই আসছে ঘুরে ফিরে। এবার মনে রাখলে আশা করি তোমরা কখনো ভুলবে না। তার মানে কেউ অভেদকারী তোমাকে এমন একটা ম্যাট্রিক্স নিবা, দুইটা ওই ম্যাট্রিক্সটাকে আবার যদি গুণ করো, তাই তুমি দেখবা যে গুণফলটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে কি 1 0 0 0 1 0 0 0 1 চলে আসবে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো কি বলতো অভেদঘাতী ম্যাট্রিক্স। সো আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দেবো, তুমি সেই এক্সাম্পলটা নিজ দায়িত্বে বাসায় করবা। হ্যাঁ, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, 4 3 -5 -4 দিলাম। তুমি একটা কাজ করবা, এটাকে তুমি এ ইন্টু এ করবা, এ ইন্টু এ মানে এটাকে দুইবার গুণ করবা, গুণ করে তুমি দেখবা যে এটা ইকুয়াল হচ্ছে আই এর সমান হচ্ছে, তার মানে কি বলতো অভেদঘাতীর সমান হচ্ছে। তার মানে আই আসলে তুমি আবার তাকে বলে এটা অভেদক ম্যাট্রিক্স, এটা বলতে যাও না, পুরোটার নাম হচ্ছে কি বলতো অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হয়। তোমরা এটা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবা। তাহলে এই যে আমাদের এখানে চারটা প্রকারভেদ আছে, এই চারটা প্রকারভেদ কিন্তু আমরা কি বলতো মানে খুবই খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট এই চারটা প্রকারভেদ। তো এই চারটা প্রকারভেদ আমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে ফেলবো নিজ দায়িত্বে, এবং আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই খুবই সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিয়েছি। এরপরে চলে আসা হচ্ছে আমরা ম্যাট্রিক্স থেকে আর কোন জিনিসগুলোকে গুরুত্ব দিব। এই জিনিসগুলো কিন্তু আমি তোমাকে কখনো শেখাবো না, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের এগুলো আমি কখনো শেখাতেও যাব না, যোগ বিয়োগ এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আমাদের কি বলতো ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ, এই যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর এই যে ম্যাট্রিক্সের গুণ, এগুলো কিন্তু তোমার 2 মার্কের জন্য চলে আসতে পারে, 2 মার্কস, 2 মার্কস, 2 মার্কসের জন্য তোমার কিন্তু কি বলতো চলে আসতে পারে।
তার মানে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দিয়ে তোমাকে দিতে পারে যে এটা একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সের বিয়োগটা দিতে পারে, ম্যাট্রিক্সের যোগও দিতে পারে, আবার ছোটোখাটো দুটা গুণও দিতে পারে ম্যাট্রিক্সের গুণ। আর আমরা কিন্তু একটু আগে সমঘাতী অভেদঘাতী এগুলো কিন্তু শিখে এসেছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো ম্যাট্রিক্সের গুণের মধ্যে পড়তেছে, কারণ দুটা ম্যাট্রিক্স আমরা গুণ করতেছি, তার মানে অ্যাকচুয়ালি কি বলতো ম্যাট্রিক্সের গুণের মধ্যে পড়তেছে। তার মানে আমাদের 2 মার্কের জন্য কিন্তু এগুলো কিন্তু চলে আসতে পারে যে যোগ বিয়োগ আর গুণ সংক্রান্ত। তো এগুলো কিন্তু খুবই খুবই সহজ, আমি জানি যে ম্যাট্রিক্স চ্যাপ্টারে পাও না এমন কেউ নাই এই ক্লাসে। এখন কথা হচ্ছে ভাইয়া যে এগুলো তো আমরা বললাম 2 মার্কের জন্য, এরকম 2 মার্কের জন্য আরো আছে আমাদের নির্ণায়ক চ্যাপ্টারে, সেটা আমরা দরকার হলে পরেই দেখবো। কিন্তু আমরা এখান থেকে আর অ্যাকচুয়ালি কি কি করতে পারি, আমরা 2 মার্কের জন্য এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের সহগুণক। সহগুণকটা আমরা দেখতে পারি, এটাকে আমরা কত নাম্বার দিতে পারি, 3 4 4 5 6 7 নাম্বার দিব। এর আগে দুটা গেছে, 7 নাম্বার আমরা সহগুণক দেখবো। আর 8 নাম্বারে আমরা দেখবো হচ্ছে জাস্ট আমাদের 2 মার্কের জন্য কিন্তু, হ্যাঁ আরেকটা আমরা দেখবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো সহগুণক আমরা প্রত্যেকে জানি যে সহগুণকটা আসলে কিভাবে বের করে, তোমাকে যে কোনো একটা ম্যাট্রিক্সের সহগুণক বের করতে বলতে পারে, তো তুমি তার সারি এবং কলামটা কেটে দিয়ে সহগুণক কিন্তু বের করে ফেলতে পারো। তোমাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমরা জানি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সে যে নির্ণায়কের মান আছে সেই নির্ণায়কের মানটা কি হয় বলতো শূন্যের সমান হয়ে থাকে, তাই তাকে আমরা কি ধরনের ম্যাট্রিক্স বলি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে থাকি। যেমন ছোট্ট একটা যদি এক্সাম্পল দিই, 1 2 3 4 5 6 9 8 7 দিয়ে তোমাকে বললো A23 এর সহগুণক, এটার সহগুণক। তো সহগুণকের জন্য আগে বলে ভাই চিহ্নটা মনে রাখবা, চিহ্ন রাখার সূত্র আছে, তুমি এত কিছু মনে রাখতে যাবা না, তুই বলো আমার চিহ্নর কোনো সূত্র দরকার নেই। তো আমাকে A23 বলা মানে 2 নাম্বার সারি আর 3 নাম্বার কলাম, ঠিক আছে, এইটাকে বোঝাচ্ছে যে 2 নাম্বার সারি 3 নাম্বার কলামে যে ভুক্তিটা আছে সেই ভুক্তি কি বের করতে হবে বলতো, সহগুণক বের করতে হবে। তাহলে আমি দেখি যে 2 নাম্বার সারি আর 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি আর 3 নাম্বার কলাম আমার কি আছে 6 আছে। তাহলে এই যে 6 আছে এই 6 এর সহগুণক বের করতে হবে। তাহলে আমি তার কলামটা কাটবো আর আমি তার কি বলতো সারিটা কাটবো, তার কলাম এবং তার কি বলতো সারি। তাহলে তার কলাম এবং সারিটা যদি আমি কেটে দিই তাহলে আমার কে থাকতেছে একটু দেখো তো, 1 2 9 8, আমি লিখি 1 2 9 8। এখন কথা হচ্ছে ভাইয়া আমার সহগুণকটা বের হয়ে গেছে, কিন্তু এর সামনে একটা চিহ্ন বসবে, এই চিহ্নটাকে আমি কিভাবে চিন্তা করতে পারি। আমরা সবসময় মনে রাখবো যে প্রথমে যে থাকে যে ভুক্তিটা সেটা হচ্ছে অলওয়েজ পজিটিভ। প্রথম ভুক্তিটা কে বলতো পজিটিভ হবে, প্রথম ভুক্তির মাথা যে থাকবে সেটা পজিটিভ আজীবন। এরপরে আমার থাকবে এমন একটা চিহ্ন যেন এই দুটো একই চিহ্ন না হয়ে যায়, তাহলে আমার এরপর অবশ্যই নেগেটিভ থাকবে, তারপরে আবার কি পজিটিভ, তারপরে আবার কি বলতো নেগেটিভ। তার মানে দেখো যে দুইটা প্লাস বা দুইটা মাইনাস কি বলতো পাশাপাশি কিন্তু নেই, তার মানে প্লাস মাইনাস প্লাস এখানে কিন্তু আসলে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে কি হবে বলতো মাইনাস হবে। একই রকম ভাবে তুমি যে কোনো ভুক্তি কিন্তু চিহ্ন চিন্তা করতে পারো, এইটের ভুক্তিটা কিভাবে বের করতে পারো, এইটের ভুক্তির জন্য তোমার আবার এগুলো চিহ্ন দরকার নেই। কেন দেখো এটা যদি প্লাস হয় ভাইয়া এটা কিন্তু মাইনাস হবে, তুমি যেমনি আসো না করে এটা আজীবন মাইনাস হবে, তার মানে প্লাস এটা হলো মাইনাস, আবার এটা কি হবে প্লাস, আর তাহলে এটা কি হবে তো মাইনাস হবে। তার মানে এগুলোর ভুক্তি চিহ্ন তোমার জানা দরকার নাই, তুমি এখানে কত দ্রুত আসতে পারো সারি কলাম বরাবর তুমি সেভাবে চলে আসবা। প্রথমটা খালি প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা কি বলতো মাইনাস। তার মানে যে দিক দিয়ে আসলে কোনাকাটি যাবা না, যে বরাবর আসলে সারি কলাম বরাবর, যে বরাবর আসলে তোমার কাছে মনে হয় যে তুমি খুব দ্রুত চলে আসছো, তাহলে সেই বরাবরই তুমি কি করতে পারো বলতো তুমি এগিয়ে যাবা চিহ্ন নিয়ে। তাহলে এখন তুমি এটা দেখে সহগুণক এটাই তুমি বলে দিলাম। এরপর হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি হচ্ছে যে নির্ণায়কের মান শূন্য হবে। কার মান শূন্য, নির্ণায়কের মান শূন্য, নির্ণায়কের মান শূন্য। ওকে, তা আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, তোমাকে বললাম পি হচ্ছে একটা ম্যাট্রিক্স, এখানে তোমাকে বললাম হচ্ছে m-2, এখানে হচ্ছে 6 2, এটা হচ্ছে m-3 দিয়ে বললাম যেটা একটা ব্যতিক্রমী হলে, ব্যতিক্রমী হলে এম এর মানটা কত, কার মানটা কত, এম এর মানটা কত। ওকে, তো ব্যতিক্রমী যদি বলে দিতাম মানে এটা নির্ণায়কের মানটা আমাকে বের করতে হবে, তার মানে আমি বলবো হচ্ছে m-2 m-3 ফর্মুলা একটা মাইনাস, হ্যাঁ 6 ইন্টু হচ্ছে 2, যেহেতু ব্যতিক্রমী তার মানে এ নির্ণায়কের মানটা কি হবে তো শূন্যের সমান হবে। ওকে, তার মানে আমি এখন বলবো হচ্ছে m² মাইনাস হচ্ছে 5m প্লাস 6 মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0, তার মানে m² মাইনাস হচ্ছে 5m মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন তুমি কিন্তু এখান থেকে কিন্তু কি করতে পারবো তো ক্যালকুলেশন করতে পারো, তো তুমি এখান থেকে ইজিলি m এর মানটা কিন্তু বের করে ফেলতে পারো যে m² মাইনাস
এটা অনেকে আছে যে 3 দুগুণে 6 চিন্তা করে, এটা কিন্তু 3 দুগুণে 6 হবে না, এটা কিন্তু আমাকে 6 একে 6 চিন্তা করতে হবে। তাহলে মাইনাস প্লাস হলে তাহলে আমি এখানে তোমাকে ডিরেক্ট বলে এম এর মান হচ্ছে 6, -1 হবে। তার মানে এরকম ব্যতিক্রম সংক্রান্ত অঙ্ক তোমাকে 2 নম্বরে এবং তোমাকে কি বলতো এমসিকিউতে দিতেই পারে। সো যে কোনোভাবে দোক না কেন তুমি কিন্তু অবশ্যই অবশ্যই কি বলতো করতে পারবা। সো আমাদেরকে সহগুণক এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্স এই দুটো কিন্তু আমাদেরকে খুব ভালো মতো করে জানতে হবে। আর আরেকটা আসলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স, সেটা আমরা একটু পরে শিখবো না, বাট ইনভার্স ম্যাট্রিক্স থেকে তোমাকে রিটার্নও দিতে পারে, আবার কি বলতো এমসিকিউ তো দিতে পারে। সো আমরা এই দুটো টপিকস কিন্তু অবশ্যই অবশ্যই আমরা মাথায় রাখবো, কারণ আমাদের এই দুটো টপিকস থেকে কিন্তু সিকিউ যদি না আসে আমাদের কিন্তু এমসিকিউ আসতেই পারে এখান থেকে। সহগুণক হচ্ছে তোমার কোফ্যাক্টর। হ্যাঁ, ওকে, তাহলে এটা আমাদের গেল হচ্ছে তোমার ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে। অ্যাকচুয়ালি আমরা 2 মার্কের জন্য বা এমসিকিউ আর সিকিউ 2 মার্কের জন্য আমরা কি কি দেখবো সেটা আমরা একটু দেখলাম। হ্যাঁ, তা এরপরে আমরা দেখবো হচ্ছে যে সিকিউ এর জন্য মূলত খ আর গ, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে আসলে খ আর গ থেকে অ্যাকচুয়ালি কি কি আসে সেটা আমাদেরকে একটু জানতে হবে। তো চলো আমরা সেটা একটু জেনে ফেলি। আর মনে রাখবো যে এগুলোর মধ্যে খ আর গ আসবে। তো দেখি কি কি আমাদের খ আর গ এর মধ্যে থাকতে পারে। তো এইগুলো আমরা একটু একটু আইডিয়া নিয়ে দেন আমি তোমাকে একটা সৃজনশীল দেখাচ্ছি। তো প্রথমে আমরা দেখাবো হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স, হ্যাঁ, ইনভার্স ম্যাট্রিক্স এটা আমাদের সিকিউ এর জন্য খুবই খুব এখান থেকে আসবে, তুমি লিখে রাখো যে এগুলো থেকে 100% আসবেই ইনভার্স ম্যাট্রিক্স। এরপর হচ্ছে ক্রেমারের সাহায্যে সমাধান। ক্রেমারের সাহায্যে সমাধান, সমাধান ক্রেমারের সাহায্যে কিভাবে সমাধান করতে হবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলে দিব। ওকে, তো এই দুটা থেকে তুমি মনে রাখবা যে একটা আসবেই পরীক্ষাতে, দুইটাও আসতে পারে, বাট একটা যে আসবে এটা আমি 100% এখানে লিখে দিয়েছি যে একটা না একটা আসবে 100%। হ্যাঁ, এই দুটা 100%। এরপরে তোমাকে কিছু প্রমাণ শিখতে হবে, কিছু প্রমাণ। এই কিছু প্রমাণ তোমার পরীক্ষাতে আসতেও পারে, আবার পরীক্ষাতে নাও আসতে পারে। যদি আসে তাহলে দেখা যাবে যে এইগুলো প্রমাণের মধ্য থেকে আসে, কারণ এইগুলো থেকে সবসময় যেন পরীক্ষাতে আসে। এই কিছু প্রমাণ হচ্ছে আমাদের কি বলতো নির্ণায়কের, নির্ণায়ক। অর্থাৎ আমাদের যে নির্ণায়ক চ্যাপ্টারটি আছে, এই নির্ণায়ক চ্যাপ্টারটির মধ্যে কিছু প্রমাণ আছে, যেই প্রমাণগুলো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রমাণগুলো থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক 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 বেশি থাকে। ওকে, চলো আমরা একটু দেখি যে আসলে এখানে কি কি প্রমাণগুলো আমাদের শিখে রাখতে হবে। এটা আমরা পরে দেখতেছি, বাট আগে আমরা একটু সাজেশনটাকে আমরা দিয়ে দিই। তো প্রথমে আমরা যে প্রমাণটা দেখবো এখান থেকে, সেই প্রমাণটা একটু আগে দেখে নিই। যে -a², এগুলো কিন্তু আমি কোনোটাই প্রমাণ করে দেখাবো না, আমি তোমাকে দিচ্ছি, বাট তুমি এগুলো অবশ্যই বইয়ের মধ্যে দাগিয়ে নিয়ে দেন তুমি পরীক্ষার আগে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রিভিশন দিয়ে যাবা। এখানে অনেকগুলো আছে, বা তার মধ্যে আমরা এগুলো করব। ইকুয়াল টু হচ্ছে 4a² b² c², এটা গেল একটা প্রমাণ। এরপর আমরা আরেকটা প্রমাণ দেখব, যে প্রমাণটা হচ্ছে x, y, z। হ্যাঁ, এটা লাল দিয়ে লেখা যাবে না, তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট বা তোমরা নিজেদের টাইমলাইনও কিন্তু শেয়ার করে রাখতে পারো, অথবা তোমরা খাতার মধ্যে কিন্তু লিখে রাখবা বা বইয়ের মধ্যে দাগিয়ে রাখবা যে এগুলো আমাদের পরীক্ষার আগের রাতে অবশ্যই অবশ্যই দেখতে হবে। কারণ আমি দেখছি যে নির্ণায়ক চ্যাপ্টারটা থেকে অনেকে আছে যারা কিনা বলে যে ভাই এতগুলো ম্যাথ আমি কিভাবে করব। সো তাদের জন্য যে এই ম্যাথগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাবা। এখন যে ম্যাথটা লিখছি এটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। y³ - 1 z³ - 1 ইকুয়াল টু হচ্ছে x, y, z - 1 x - y, y - z, z - হচ্ছে x। ওকে, আরো তিনটা বা দুইটা দিব, বাট এই দুটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার বইয়ের মধ্যে তুমি দেখবা যে এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে। একই রকমভাবে সৃজনশীল প্রশ্নের মধ্যে কোনো একভাবে এই যে এক্স, ওয়াই, জেড, এটাই কিন্তু তারা বলতে পারে এল, এটাকে তারা বলতে পারে হচ্ছে কি বলতে এম। হ্যাঁ, এটাকে তারা বলতে পারে কি বলতে, এল, এম, এন বলতে পারে। এল, এম, এন বলতে পারে, তাহলে তোমাকে এখানে কিন্তু এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড,
সি, এটা কিন্তু তারা তোমাকে বলতে পারে, এবিসিও কিন্তু বলতে পারে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার এই অঙ্কটাই তারা যে কোনোভাবে এ বি সি বলুক বা আমার এল এম এন বলুক বা এক্স ওয়াই জেড বলুক, যে কোনোভাবে তারা কিন্তু আমাকে অঙ্কটা দিতে পারে। আর এটা কিন্তু আমাদের যে নির্ণায়কের যে ধর্মগুলো আছে সেই নির্ণায়কের ধর্মগুলো কিন্তু এখানে চলে আসে। তার মানে আমাদের এই ম্যাথটা আমি বেশি করে জোর দিই, এই ম্যাথটা আমাদের খুবই খুবই বেশি ইম্পর্ট্যান্ট। এরপর আমরা আরও দুইটা ম্যাথ বোর্ডের মধ্যে লিখব, দেখি। 3 নম্বরে আসি এবার আমরা। 1 1 1 1 1 পি পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পি পি মাইনাস 1 হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 1, এই অঙ্কটাও কিন্তু একই রকমভাবে সেম, যে এখানে তোমাকে পরীক্ষাতে যে পি দিবে তার কিন্তু কোনো কারণ নেই। তুমি পড়ে গেছো পি দিয়ে, বাট পরীক্ষাতে পি না দিয়ে এখানে কিন্তু এক্স ওয়াই জেড দিতে পারে, এক্স দিতে পারে সবগুলোতে, বা ওয়াই বা জেড অথবা এল বা এম বা এন, তাদের এখানে যে কোনো একটা তারা তোমাকে এল মানে তোমাকে লেটার দিতে পারে। এটা পুরোপুরি তাদের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। তার মানে ভুক্তিটা আমার কি আসবে সেটা কিন্তু আমিও জানি না, কি বলতো তুমিও জানো না। ওকে, তার মানে এই অঙ্কটা তোমরা একটু তুলে রাখো যে এটাও ভাইয়া বলছে খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। এরপরে আমরা আমাদের নেক্সট আরেকটা ম্যাথে যাব, যেটাও কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি এখান থেকে তোমাকে খুব বেশি কিন্তু সাজেশন দিব না, জাস্ট কয়েকটা দিব, যে আমি বলছি এইগুলোর মধ্যে আমাদের পরীক্ষাতে ইনশাল্লাহ চলে আসবে। ওকে, সেটা হচ্ছে এই অঙ্কটা কিন্তু জাস্ট 2 লাইনের। আর আমি একটা কথা সবসময় বলি যে নির্ণায়কের লাইনটা হচ্ছে যে দ্বিতীয় লাইন, নির্ণায়কের যে দ্বিতীয় লাইন, এই দ্বিতীয় লাইনটা তুমি যদি না পারো তাহলে কিন্তু পুরো ম্যাথটাই আর পারবা না। এই জন্য নির্ণায়কের দ্বিতীয় লাইনটা তোমায় কিন্তু অনেক চিন্তা করে বা অনেকভাবে চিন্তা করে তোমায় কিন্তু দ্বিতীয় লাইনটা করতে হয়। আর সেকেন্ড লাইনটা কীভাবে করতে হয় এটার উপর কিন্তু আমার টোটালি ইউটিউবে একটা কিন্তু ভিডিও আছে, আর যে ভিডিওটা অলরেডি অনেক স্টুডেন্ট দেখে ফেলছে। আর তুমি গিয়ে সার্চ দিলে হবে যে বন্দি বাসলার যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে তুমি জাস্ট সার্চ দিবা যে ম্যাট্রিক্স নির্ণায়ক কাব্য ভাইয়া, জাস্ট এবার সার্চ দিলে নির্ণায়কের এই যে অঙ্কগুলো আমি করাচ্ছি কিভাবে অঙ্কগুলোর সমাধান করতে হয়, যে প্রথমে তোমাকে জিরো নিয়ে প্রথমে 1 নিয়ে আসতে হয়, তারপর তোমাকে 0 নিয়ে আসতে হয়, দেন সেখান থেকে সারি বা কলাম বা কোনো কিছু বিয়োগ করে যেটাকে ছোট করতে হয়। তো এই জিনিসগুলো তুমি কিন্তু ওই ভিডিওটার মধ্যে A to Z পেয়ে যাবে, এবং সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি প্রিমিয়াম ভিডিও। আমরা তোমরা পারো না দেখে আমরা অ্যাকচুয়ালি এই নির্ণায়কের ক্লাসটা কিন্তু ওপেন করে দিছিলাম। তো এইটা ছিল আমাদের লেফট সাইড, আর রাইট সাইডটা এখন আমরা একটু লিখি। রাইট সাইড আমার ছিল হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে এসি এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2bxy প্লাস হচ্ছে CY, এটা আমাদের ছিল CY স্কোয়ার মেবি এখানে, হ্যাঁ স্কোয়ার ছিল মনে হয়। তো আমি এখানে বেশি দিব না নির্ণায়কের ম্যাথ, আমি জাস্ট তোমাকে এখানে 4টা নির্ণায়কের ম্যাথই দিব, এবং আমি এই বলবো যে এই 4টা নির্ণায়কের ম্যাথ তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে কিন্তু বইয়ের মধ্যে দাগিয়ে এগুলো কিন্তু অবশ্যই সমাধান করে ফেলবে। আর এই প্রত্যেকটাই সমাধান আমার ইউটিউবে আমাদের বন্দি বাসলা ইউটিউব চ্যানেলে কিন্তু আছে। ওকে, তো আমি এখানে আর কিছু লিখবো না। এখন আমি নেক্সট এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে যে 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট, আবার তোমার 4 মার্কের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সেটা বিস্তার না করে সমাধান। হ্যাঁ, কিছু প্রমাণ তো আমরা দেখলাম, এরপর আমরা দেখবো হচ্ছে বিস্তার না করে তোমাকে সমাধান করতে বলবে। এখন অনেকে বলতে ভাই বিস্তার জিনিস তো বুঝি না, আবার বিস্তার ছাড়া বলতে কি বোঝায়? বিস্তার ছাড়া বলতে বোঝায় যে তুমি যে ভাইয়া কি বলবো আর কি, যে এক্স কমন নাও, তারপর আবার কি করবো অত যে এটাকে যদি তুমি আড়াআড়ি গুণ করো, এভাবে গুণ টুন করো, ওই কাজগুলো করা যাবে না। ঠিক আছে, জাস্ট তোমাকে নর্মালি সারি থেকে সারি, কলাম থেকে সারি থেকে সারি বিয়োগ, কলাম থেকে কলাম বিয়োগ, এটার মাধ্যমে এবং নির্ণায়কের যে ধর্মগুলো আছে নির্ণায়কের ধর্মের মাধ্যমে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। ওকে, তা আমাদের রিটেনের জন্য এই কয়েকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 3, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, বিস্তার না করে সমাধান। তো বিস্তার না করে সমাধানের মধ্যে আমি তেমন কিছু পাই নাই, আমি শুধু একটা ম্যাথেই পেয়েছি। তো এই একটা ম্যাথে আমি তোমাদেরকে দিব, এটা হচ্ছে 1 1 1 BC CA AB BC B প্লাস C CA C প্লাস হচ্ছে A, এটা হচ্ছে AB A প্লাস হচ্ছে B ইকুয়াল টু হচ্ছে ABC 1 1 1 B প্লাস C প্লাস A প্লাস B ইকুয়াল টু কি বলে 0। ওকে, তার মানে আমাদের এই একটাই ম্যাথ আমি তোমাদেরকে দেবো, এই একটা ম্যাথে তোমরা একটু দেখবা বিস্তার ছাড়া কীভাবে সমাধান করতে হয়। আমি আশা রাখতে পারি যে এইগুলোর মধ্যে তোমাদের ইনশাল্লাহ ম্যাট্রিক্স নির্ণয় কিন্তু 100% কিন্তু চলে আসবে।
তো আমরা নির্ণায়কে তোমাকে অনেকগুলো ম্যাথ দিলাম, কিন্তু ভাইয়া এই যে 1 আর 2 যে আপনি দিয়ে দিলেন জাস্ট ইনভার্স ম্যাট্রিক্স আর ক্রেমারের সাহায্যে সমাধান, এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে সমাধান করব। তো এগুলোর জন্য আমি তোমাকে জাস্ট একটা সৃজনশীলের মতন করে একটা আমি তোমাকে অঙ্ক দিব, যেই সৃজনশীলের অঙ্কটা থেকে আমরা বুঝে ফেলতে পারবো যে আসলে আমাদেরকে ইনভার্স ম্যাট্রিক্স আর ক্রেমারের সাহায্যে যে সমাধান, এই জিনিসটা আমাদেরকে পরীক্ষাতে কিভাবে দিবে। তো আমাদের তারা কিন্তু পরীক্ষাতে তোমাকে ডিরেক্ট কিন্তু ওই উদ্দীপকের মধ্যে কিন্তু দিয়ে দিবে না, তোমাকে তারা একটু এখানে কাহিনী করবে। সেই কাহিনীটা কি করতে পারে চলো সেটা আমরা একটু দেখে আসি। ওকে, আমি এখানে একটা লিখে রাখছি, তবে সেটা একটু লিখি। তো আমাদের অ্যাকচুয়ালি উদ্দীপকটা কিরকম হতে পারে, হ্যাঁ চলো সেটা একটু আমরা দেখি। তাহলে তোমাকে এ ম্যাট্রিক্স দেওয়া থাকবে 1 2 -1 3 -1 3 2 3 1। বি হচ্ছে একটা ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড। সি হচ্ছে আমাদের 5 7 11। এরকম করে আমাদের দেওয়া আছে। তো প্রথম যে ম্যাথটা থাকবে সেই ম্যাথটা তোমাকে তারা বলতে পারে যে কোনো একটা ম্যাট্রিক্সে, যে কোনো ম্যাট্রিক্স বলতে এখানে আবার তোমার বি আর সি বলবে না, তোমাকে প্রথম যে এ ম্যাট্রিক্সটা দিয়েছে এই এ ম্যাট্রিক্সটারই কিন্তু কি বলতো ইনভার্স বের করতে বলবে। তো তারা তোমাকে বললো যে এ ইনভার্স ইকুয়াল হচ্ছে হোয়াট। তার মানে কি যে প্রথম ম্যাট্রিক্সের কি করতে হবে, ইনভার্স করতে বলতে পারে। কিন্তু স্যাররা এখানে একটু ঝামেলা করতে পারে। সেটা কি ঝামেলা, যে তোমাকে বলতে পারে এ ট্রান্সপোজ করো, দেন তুমি এখান দিয়ে কি বলতো এটাকে ইনভার্স করো। তার মানে কি এ ট্রান্সপোজ করার পরে তাকে ইনভার্স করতে বলবে। সেটা দেখে অনেকে ভয় পায় যে ভাই এটা তো বুঝি নাই, কেমনে কি করবো, সেটা একটু পরে বলতেছে। 2 নম্বরে তারা আরেকটু ঝামেলা করবে, সেটা হচ্ছে বলছে দিছে উদ্দীপক একটা, বা তারা এরকম একটা ইকুয়েশন তৈরি করে দিবে যে এ বি ইকুয়াল টু সি হতে প্রাপ্ত সমীকরণ জোট নির্ণায়কের মাধ্যমে সমাধান করো। নির্ণায়কের মাধ্যমে সমাধান করো বা নির্ণায়কের সাহায্যে সমাধান করো। ওকে, তো এই দুটো জিনিস আমরা একটু ভালো মতো একটু বোঝার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল এ ট্রান্সপোজ, তারপর দিচ্ছে ইনভার্স, এটা তোমাকে বের করতে বলেছে। তো আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্সের সূত্র হচ্ছে উপর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, আর নিচে হচ্ছে সেই এ যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সে কি বলতো নির্ণায়কের মান। এবং আমরা কিন্তু এখানে প্রত্যেকে জানি নিচে যে নির্ণায়কটা থাকবে সেটার মানটা কখনো কি হতে পারবে না, জিরোর সমান হতে পারবে না, যেটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা আমাদের কি বলতো রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এটা আমাদের এমসিকিউতে দিতে পারে যে তোমার ইনভার্সের জন্য নিচে কোন শর্তটি সত্য বা মিথ্যা, এটা বলতে পারে। তখন তুমি বলবা যে মডুলাস অফ এ নট ইকুয়াল টু 0। কারণ হচ্ছে যে যদি এটা আমাদের কখনো 0 হয়ে যায় তাহলে আমরা কিন্তু কি বলতো এটা নির্ণায়কের মান বের করতে পারবো না, ইনভার্স বের করতে পারবো না। কারণ আমাদের নিচে যদি কোনো কিছু চলে আসে তাহলে সেটা কিন্তু কি হয়ে যাবে বলতো তোমার অসংজ্ঞায়িত হয়ে যাবে। ওকে, এখন কথা হচ্ছে আমাদেরকে অ্যাডজয়েন্ট বের করতে হবে, আর আমাদের কি বের করতে হবে বলতো নির্ণায়কের মান এ বের করতে হবে। সো এটা আমরা প্রত্যেকে বের করতে পারবো, আমি এটা তোমাকে বের করে দেখাবো না। যে আমরা এটা প্রথমে নির্ণায়কের মানটা বের করবো বিস্তৃতি আকারে, যে প্রথমে 1 নিব, তারপর -2 নিব, তারপর আমরা কি নেবো, তারপর -1 নিব। দেন 1 নেওয়া মানে তার কলাম কাটা সারি কাটা -2 নিবা, কারণ প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার কি বলতে প্লাস। তারপর আমরা -2 নিব, তার কলাম কাটবো সারি কাটবো, তারপরে আড়াআড়ি গুণ করে আমরা নির্ণায়কটা বের করে ফেলবো। আর অ্যাডজয়েন্টটা কিভাবে বের করে আমরা জানি যে অ্যাডজয়েন্টটা বের করার ধাপ আছে। ধাপগুলো আমি একটু সবুজ কালি দিয়ে লিখি। প্রথম ধাপটা হচ্ছে তোমার যে সহগুণক নির্ণয়। তো এই প্রথমে আমি তোমাকে সহগুণক নির্ণয় করা শিখিয়েছি যে প্রত্যেকটা ভুক্তি সহগুণক নির্ণয় করতে হবে। তার মানে এখানে তোমাকে টোটাল এ ম্যাট্রিক্সের উপরে 9টা সহগুণক বের করতে হবে। তার মানে প্রত্যেকটারই সহগুণক নির্ণয় করব। সহগুণকটা আমরা নির্ণয় করার পরে তারপর আমরা সেখানে প্রতিস্থাপন ঘটাবো। আমাদের বলে ভাই প্রতিস্থাপনটা কি জিনিস? প্রতিস্থাপনটা বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আমরা যে সহগুণক যে পাচ্ছি এক একটা ভুক্তি, সেই ভুক্তিগুলোকে হচ্ছে আমরা এই যে 1 2 -1 আছে এগুলো দ্বারা আমরা কি প্রতিস্থাপন করবো। তার মানে ধরে নাও যে আমি যদি কখনো এরকম 1 এর সহগুণক যদি আমি সাপোজ 3 পাইলাম, তাহলে এই 1 এর জায়গায় আমি 3 বসিয়ে দেবো। এটাকে হচ্ছে একজনের জায়গায় আরেকজন বসিয়ে দেওয়া। তার মানে আমরা সহগুণকগুলো দ্বারা এই যে নর্মাল যে ভুক্তিগুলো আছে এটা আমরা প্রতিস্থাপন করবো। এটা হচ্ছে তার একটা ধাপ। প্রতিস্থাপন করার পরে আমরা তাকে হলো ট্রান্সপোজ করে দেবো। আমি তো বলবো না ভাইয়া ট্রান্সপোজ কেমনে করে, কারণ ট্রান্সপোজ আমরা প্রত্যেকে জানি কিভাবে বের করতে হয়। ট্রান্সপোজ হচ্ছে কি সারিকে কলাম বা কলামকে সারি করা। তার মানে সহগুণক নির্ণয় করব, তারপরে সহগুণক দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে সরাই দিব,
এরপর আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তাকে আমরা কি করবো, ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে যাবো, তো অ্যাডজয়েন্ট পেয়ে যাবো। আর আমরা এ নির্ণায়কটা আমরা আগে থেকে বের করছি। তার মানে এই পদ্ধতির মাধ্যমে আমরা কি বলতো আমাদের যে কোনো ম্যাট্রিক্সে এ ইনভার্সটা বের করে ফেলতে পারি। তবে এটা আমি জাস্ট তোমাকে নর্মালি এ ইনভার্স শিখিয়েছে নর্মালি, কিন্তু আমার পরীক্ষাতে তারা মাঝে মধ্যে এরকম দিয়ে দিতে পারে। তো এরকম দিয়ে দিলে আমরা কখনো ভয় পাবো না, কারণ আমাদের তারা যদি কখনো এ ট্রান্সপোজ তারপর যদি ইনভার্সও দেয় তা আমরা এই সূত্রটাই লিখবো কিন্তু। তবে এই জায়গাটাতে এ ট্রান্সপোজ করে দেবা, হ্যাঁ এ ট্রান্সপোজ, আর অ্যাডজয়েন্ট সব এ ট্রান্সপোজ করবা। যদি তোমাকে এখানে এ ট্রান্সপোজ দেয় তার মানে এখানে এ না, হ্যাঁ এখানে এ ট্রান্সপোজ এখানে হচ্ছে এ ট্রান্সপোজ। তার মানে ভাই এখানে আমি কি কাজটা করবো, এখানে ভাই কিছুই না, তোমাকে এখানে যেটা দেওয়া আছে এই ধাপটা আমাকে এটাই মেনটেন করতে হবে। শুধুমাত্র আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা কি, যে আগে আমাকে ট্রান্সপোজটা করে নিতে হবে। যে 1 2 -1 1 2 -1 3 -1 3 3 -1 3, হ্যাঁ 2 3 1 2 3 1। তার মানে এই যে আমি এ ট্রান্সপোজটা পেলাম, এখন আমি এই ম্যাট্রিক্সটার কথা আমি ভুলে যাব যে আমার এরকম কোনো একটা ম্যাট্রিক্স ছিল, এটা আমি আর দেখতে পাবো না। এখন এটাই হচ্ছে আমার আসলে মেইন ম্যাট্রিক্স। এইখান থেকে আমাকে প্রথমে নির্ণায়কটা বের করতে হবে, ঠিক আছে, এখান থেকে আমি নির্ণায়কটা বের করব, এখান থেকে আমি অ্যাডজয়েন্টটা বের করব। তার মানে খাতায় যখন আমি এই ম্যাট্রিক্সে আগে ট্রান্সপোজটা লিখবো, তখন আমি এটাকে কোশ্চেনের দিকে আর তাকাবো না, তখন আমার কাছে মনে হবে এটাই হচ্ছে আমার প্রশ্ন। দেন এখান থেকে আমি সেটা নির্ণায়কের মান বের করব, এখান থেকে হচ্ছে আমি অ্যাডজয়েন্টটা বের করব, এখান থেকে আমি সব কিছু করবো, ঠিক আছে। তার মানে আমাদের সূত্র তখন এটা হয়ে যাচ্ছে। সো মনে রাখবা যে তোমাকে সেটা মাঝে মধ্যে একটু চালাকি করে দিতে পারে, যে আগে তোমাকে ট্রান্সপোজটা দিয়ে দিতে পারে। তো আগে আমরা এ ট্রান্সপোজ করার পর আমরা এখানে যেটা পাবো সেখান থেকে আমরা নির্ণায়কের মান বের করবো, সেখান থেকে আমরা অ্যাডজয়েন্ট বের করবো, সেখান থেকে আমরা সব কিছুই বের করে ফেলবো। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে আমরা আগে ট্রান্সপোজ করার পরে দেন আমরা ইনভার্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। ওকে, তো আমি আশা রাখতে পারি যে তোমরা প্রত্যেকে এই জিনিসটা বুঝতে পেরেছো যে আগে ট্রান্সপোজ করে দেন তাকে ইনভার্স করতে হবে, এবং এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষাতে আসার জন্য। ওকে, এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এ বি ইকুয়াল টু সি হতে প্রাপ্ত সমীকরণ জোড় নির্ণায়কের মাধ্যমে সমাধান করো। তো মনে রাখবা যে সাদা এখানে একটু তোমাদের সুবিধা করে দিবে, যে এখানে বলে দিবে যে ক্রেমারের পদ্ধতি, হ্যাঁ ক্রেমারের পদ্ধতি লিখেও দিতে পারে, না লিখে দিলে কোনো সমস্যা নয়, বা যদি তোমাকে লিখে দেয় তাহলে তোমাদের একটা প্লাস পয়েন্ট। তার মানে ক্রেমারের পদ্ধতির মাধ্যমে তোমাকে কি বলতো যে এখান থেকে সমাধান করতে হবে। এখন সমাধান করা মানে মনে রাখবা যে সমাধান মানে আসলে কি বোঝায়, সমাধান মানে বোঝায় তোমাকে এক্স ওয়াই জেড বের করতে হবে। কি বের করতে হবে, এক্স ওয়াই জেড বের করতে হবে। তো আমি আগেই বলে দিই, আচ্ছা এটা পরে, এক্স ওয়াই জেড তোমাকে বের করতে হবে, এটা মানে সমাধান। তাহলে এ বি ইকুয়াল টু সি, তার মানে এটা কিন্তু একটা সমীকরণ তোমাকে তৈরি করে দিচ্ছে, এ বি ইকুয়াল টু সি। এই জায়গা থেকে তোমাকে কিন্তু তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই তিনটা ম্যাট্রিক্স থেকে তোমাকে কিন্তু প্রথম কাজ 2 নম্বরের জন্য প্রথম কাজ হচ্ছে তোমাকে সমীকরণ তৈরি করা। তার মানে এখান থেকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সমীকরণ তৈরি করতে হবে। তাই দেখি সমীকরণটা কিভাবে তৈরি করা যায়। তা আমরা প্রথমে একটা কাজ করব, আমরা যে ম্যাট্রিক্সের গুণ শিখে আসছিলাম সেই ম্যাট্রিক্সের গুণটাকে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, ম্যাট্রিক্সের গুণ। তাই ম্যাট্রিক্সের গুণটা কিভাবে করবো দেখো, যে এ বি মানে কিন্তু এটার মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, তার মানে আমাকে এ আর বি গুণ করতে হবে। তো দেখি আমি এ আর বি প্রথমে গুণ করি, আমি এ আর বি গুণ করি। দেখো 1 এর সাথে এক্স গুণ করো এক্স, 2 এর সাথে ওয়াই গুণ করো প্লাস হচ্ছে 2y, -1 এর সাথে জেড গুণ করো মাইনাস হচ্ছে জেড। এখন তুমি আমাকে বলো ভাইয়া যে এইটা করার পরে তোমার কি আসলে কি আরও কোনো স্পেস দিয়ে আরেকটা ভুক্তি লেখার প্রয়োজন আছে কিনা? নাই। কেন নাই? কারণটা হচ্ছে যে এই পাশে তোমার আরো একটা কলাম হতো, তাহলে তুমি কিন্তু একটা স্পেস দিয়ে আরেকবার গুণ করতা। বাট 1 এর সাথে এক্স, 2 এর সাথে ওয়াই, -1 এর সাথে জেড গুণ করার পরে তুমি কিন্তু এইটার সাথে এইদিকে কিন্তু গুণ করার মতো আর কাউকে খুঁজে পাচ্ছ না। তার মানে আমি জাস্ট এইটার সাথে এটাকে গুণ করলাম। এবার আমি কি করবো, এবার আমি নিচেরটার সাথে আবার এটাকে গুণ করবো। তাহলে গুণ করলে কি হচ্ছে আমার 3x মাইনাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে 3z। এরপর আমি নিচেরটার সাথে আবার এটাকে গুণ করব, তাহলে আমার হচ্ছে 2x প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে z।
তার মানে আমি নর্মালি এ আর বি কে কি করলাম, গুণ করে ফেললাম। ইকুয়াল টু হচ্ছে সি, সি আমার এখানে যা দেওয়া আছে আমি এখানে তাই লিখবো 5 7 1 1। এরপর মনে রাখবা যে আমাদের ম্যাট্রিক্সের সমতা ছিল। ম্যাট্রিক্সের সমতা মানে হচ্ছে যে ভুক্তিগুলো, তুমি যে ভুক্তিগুলো নিয়ে চিন্তা করবা সেই ভুক্তিগুলো কিন্তু একই পজিশনে থাকতে হবে। তা আমার মনে রাখবা যে এই যে পুরো জিনিসটা আছে, এই পুরো জিনিসটা কিন্তু আমার একটাই ভুক্তি। হ্যাঁ, তাহলে এই ভুক্তি আর এখানে একটাই ভুক্তি আছে, এই ভুক্তিটা আমি ইকুয়াল ধরতে পারি। আবার এভাবে চিন্তা করতে পারি যে এই ম্যাট্রিক্সের মাত্রা যা, এই ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু সেম মাত্রা, একদম সেম মাত্রা। তার মানে আমি এটার প্রথম ভুক্তি ইকুয়াল এটা প্রথম ভুক্তি আমি চিন্তা করতে পারি, এটা হলো ম্যাট্রিক্সের সমতা। তার মানে আমি বললাম যে এক্স প্লাস 2y মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে 5। তার মানে এটা আর এটা আমি ইকুয়াল বলবো। এবার এটার সাথে এটাকে ইকুয়াল ধরবো, 3x মাইনাস 7y, সরি 3x মাইনাস ওয়াই প্লাস হলো 3z ইকুয়াল টু হচ্ছে 7, লাস্ট হচ্ছে এটা 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে দেখো আমি এখানে কিন্তু কয়টা সমীকরণ পাইছি বলো তো, একটা, দুইটা, তিনটা। আমি কিন্তু এখান থেকে তিনটা ইকুয়েশন পেয়ে গিয়েছি। তাহলে এই যে আমি তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে এ বি ইকুয়াল টু সি হতে প্রাপ্ত সমীকরণ জোট। তার মানে আমি কি সমীকরণ জোট মানে এখানে আমার অনেকগুলো সমীকরণ অলরেডি চলে আসছে, তিনটা সমীকরণ চলে আসছে। এখন এই তিনটা সমীকরণকে আমি কিন্তু বিভিন্ন উপায়ে সমাধান করতে পারি, কিন্তু আমাকে তারা প্রমাণ করতে বলছে কিসের মাধ্যমে বলতো, ক্রেমারের পদ্ধতির মাধ্যমে। আর আমরা প্রত্যেকে জানি যে ক্রেমারের সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে ডি এক্স বাই ডি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে ডি ওয়াই বাই ডি, জেড ইকুয়াল টু হচ্ছে ডি জেড বাই হচ্ছে কত ডি। এই সূত্রের মাধ্যমে আমাকে কি বলতো এক্স ওয়াই জেডটা বের করতে হবে। এটা মানে হচ্ছে যে আমাকে প্রথমে আমার এখানে টোটাল চারটা নির্ণায়ক বের করতে হবে। একটা হচ্ছে ডি, আরেকটা হচ্ছে ডি এক্স, আরেকটা হচ্ছে ডি ওয়াই, আরেকটা কি বলতো ডি জেড। তারপরে আমাকে এখানে চারটা নির্ণায়ক বের করতে হবে। এটা নির্ণায়কগুলো বের করার জন্য তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো অথবা তোমার হাতে কলমে করতে পারো। তবে আমি তোমাকে জাস্ট শুধুমাত্র এতটুকু জিনিস দেখাবো যে আমরা এখানে চারটা নির্ণায়কগুলো কিভাবে বের করবো। তো প্রথমে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের জাস্ট ডিটাকে আমরা আগে বের করবো। তো প্রথমে আমরা এখানে ডিটাকে বের করি। তো ডিটাকে বের করার জন্য মনে রাখবা যে ধ্রুবক যেটা আছে, হ্যাঁ ধ্রুবক যেটা আছে এটাকে বাদ দিয়ে দেবা, ধ্রুবকটাকে জাস্ট এক্স ওয়াই জেড এদের যে সহগটা আছে এই সহগগুলো নিয়ে তুমি একটা নির্ণায়ক বের করবা। তো সহগগুলো কি আছে 1 2 -1, তারপর হচ্ছে 3 -1 3, তারপর হচ্ছে 2 3 1। তার মানে এটা দিয়ে তুমি একটা নির্ণায়কের মান কি বলতো বের করে ফেলতে পারতো। হ্যাঁ, এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে ডিএক্স এর নির্ণায়ক বের করবা, ডিএক্স। ওকে, দেখো ডিএক্সটাকে কিভাবে বের করবে ভালো মতো করে বুঝো। তুমি যখন ডিএক্স বের করবা তার মানে মনে রাখবা যে এই যে এক্স আছে এই এক্সটা লেখা যাবে না। কি লেখা যাবে না? এক্স এর সাথে যে সহগগুলো আছে সেটা লেখা যাবে না। তাহলে কোনটা লিখতে হবে? মনে রাখতে হবে যে এই যেখানে এটা লেখা যাবে না। তাহলে কাকে লিখবো? এই এক্স এর জায়গায় আমার যে ধ্রুবকগুলো আছে সেই ধ্রুবকগুলো আমার চলে আসবে। এই এক্স এর জায়গায় কে চলে আসবে? এই যে ধ্রুবকগুলো চলে আসবে। তার মানে আমি এখানে লিখবো হচ্ছে 5 7 11, তার বাকিগুলো সেম থাকবে। এটা কিন্তু আমরা কোনো সূত্র মুখস্থ করতে যাব না। যেটা আমাকে ডিএক্স বের করতে বলছে, আমি এক্স এর যে সহগ সেগুলো আমি লিখতে পারবো না। সেই এক্স এর সহগের জায়গায় আমি কাকে লিখছি? ধ্রুবকগুলোকে লিখছি। আর বাকি ওয়াই এর সহগ জেড এর সহগ ঠিক আছে। একই রকম ভাবে আমি যদি কখনো ডি ওয়াই বের করতে চাই তো আমাকে মনে রাখতে হবে আমার ওয়াই এর যে সহগগুলো আছে আমি ওয়াই এর সহগগুলো লিখতে পারবো না। তাহলে ওয়াই এর সহগগুলো যদি লিখতে না পাই তাহলে সেখানে কে চলে আসবে? সেখানে আমার ধ্রুবকগুলো চলে আসবে। ওকে, তাহলে আমি সেটাকে কিভাবে লিখতে পারি একটু দেখি। 1 3 2 5 7 11 -1 3 1। তার মানে দেখো ডিএক্স ডিওয়াই বের করে ফেললাম। আমার লাস্ট হচ্ছে কি বলতো ডিজেড। এটা ক্যালকুলেশন করে তোমরা নিজেরা বের করবে, আমি জাস্ট তোমাকে খালি প্রসেসটা দেখাচ্ছি। ডিজেড মানে একই রকম ভাবে জেটের যে সহগগুলো আছে এগুলো বসানো যাবে না। জেটের সহগগুলো জায়গায় কে বসবে? ধ্রুবক বসে যাবে। ওকে, তাহলে আমরা লিখবো 1 3 2 2 -1 3 5 7 11। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন বের করবো, এখান থেকে ক্যালকুলেশন বের করবো, এখান থেকে ক্যালকুলেশন বের করবো। তাহলে সব জায়গাগুলো থেকে আমাদের ক্যালকুলেশন বের করি, দেন আমরা এখানে বসাবো এক্স ইকুয়াল টু ডিএক্স বাই ডি। ডিএক্স থেকে আমরা একটা অ্যান্সার পাবো, সেটা এখানে বসাবো। তারপর ডি থেকে একটা অ্যান্সার পাবো, এটা এখানে বসাবো। ক্যালকুলেশন করে দিলে তুমি দেখবে এক্স এর একটা ছোট্ট মান বের হয়েছে। একই রকমভাবে ওয়াইটা বের করবে, একই রকমভাবে কি বলতো জেডটা বের করবা। মনে রাখবা পরীক্ষাতে কিন্তু শুধুমাত্র তোমাকে এটাও বের করতে বলতে পারে যে ক্রেমারের পদ্ধতির সাহায্যে তুমি এক্স ইকুয়াল টু ডিএক্স বাই ডি এটা বের করো, অথবা তোমাকে দুইটাও বের করতে বলতে পারে।
কারণ মনে রাখবা যে ক্রেমারের পদ্ধতিটা ব্যবহার করলে তোমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তুমি ওই নির্দিষ্ট চলকটাই বের করতে পারবে। তোমাকে এই দুটো বের না করতে হবে, তোমাকে শুধুমাত্র এটা বের করতে বলতে পারে জেড ইকুয়াল টু ডিজেড বাই ডি, কারণ এটা কিন্তু সম্ভব যে যে কোনো একটা আমি চলকের মান এখানে কিন্তু বের করে ফেলতে পারি। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা অ্যাকচুয়ালি এই যে আমি প্রতিটা জিনিস যে পড়ালাম তোমরা এই জিনিসগুলো A to Z বুঝতে পেরেছো কিনা। এবং আমি কিন্তু এখানে তোমাদেরকে যে যে কয়েকটা সাজেশন দিয়েছি প্রত্যেকটা কিন্তু খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। নেট প্রবলেম হবে কেন? ওকে, আরাফাত ইসলাম জুয়েল বলছো যে ভাই বুঝতে পেরেছি। না, আমার এখানে তো নেট প্রবলেম হওয়ার কোনো কথাই না। ওকে, তো প্রত্যেকে লিখেছো যে ভাই একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তা আমি তোমাদেরকে এখানে স্পেশালি এমসিকিউ এর জন্য কয়েকটা এখানে আমি তোমাকে টপিকস বলে দিব যে এমসিকিউ এর জন্য আমরা আসলে কি কি জিনিস ফলো করব। এমসিকিউর জন্য আমরা এই জিনিসগুলো খুব বেশি করে ফলো করব। একটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ ওখানে দেখছি, তাই না? তো সেগুলো যদি আমি বলে তোমাকে সমক্ষেত্রগুলোতে বলছি, তো ওটা আমি আর বলতেছি না। এক্সট্রা যদি আমরা কিছু দেখি সেটা আমরা দেখবো হচ্ছে মাত্রা সংক্রান্ত দেখবো। অবশ্যই মাত্রা সংক্রান্তগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। মাত্রা সংক্রান্ত মাস্ট দেখতে হবে। তারপরে প্রকারভেদ আমাদের দেখতেই হবে। হ্যাঁ, প্রকারভেদগুলো এমসিকিউর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। প্রকারভেদ, হ্যাঁ, তারপর ব্যতিক্রমিত আমি তোমাকে বুঝালাম, বাট এগুলো আমি তোমাকে আবারও একদম আইডেন্টিফাই করে বলতেছি আমরা এমসিকিউর জন্য এগুলো আরো বেশি বেশি করে দেখবো। 4 নাম্বার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। এটা শর্টকাটটা আমাকে জানতে হবে। শর্টকাট হচ্ছে 2/2। তারপর হচ্ছে তোমার নির্ণায়কের ধর্ম আমাকে জানতে হবে। তারপর তোমাকে জানতে হবে হচ্ছে সহগুণক জানতে হবে। তো এই কয়েকটা যদি আমরা গুণ যোগ বলো এগুলোতে আমাদের ইম্পর্টেন্ট আসছে, এগুলোতে আমরা প্রত্যেকে পারবোই, এগুলো আমি এর আগেও বলেছি। তো আমরা যদি এই কয়েকটা জিনিস যদি আরও যদি একবার যদি আমরা নজর দিই তার মানে মনে রাখবা যে এগুলো কিন্তু তোমার এমসিকিউর জন্য খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখছি সবসময় জন্য এর আগেও দেখছি বোর্ড পরীক্ষাগুলোতে যে এগুলো থেকে কিন্তু এমসিকিউতে আসে। হ্যাঁ, এগুলো আমাদের বোর্ড এমসিকিউ, আমরা কিন্তু এখান থেকে কিন্তু খেয়াল রাখবোই। আর তোমরা কিন্তু দেখবে তোমাদের এমসিকিউর মধ্যে কিন্তু হয়তো অপশন দিয়ে দিছে যে তোমরা সবগুলো এমসিকিউ তোমাদের করা লাগবে না। হ্যাঁ, ক্রেমারের পদ্ধতি তোমাকে যদি নাও বলে তাও তুমি কিন্তু ক্রেমারের পদ্ধতির মাধ্যমে কিন্তু সমাধান করবে। কারণ কি? কারণটা হচ্ছে এটাই যে ক্রেমারের পদ্ধতি এই তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের মধ্যে আছে, বা তোমাকে যদি ক্রেমারের পদ্ধতি উল্লেখ না করে তোমাকে যদি শুধুমাত্র বলে যে সমীকরণ গঠন করে সমাধান করো, তো তুমি কিন্তু ইচ্ছা মতন অপনয়ন প্রতিস্থাপন এইসব বা তোমার বজ্রগুণন বা আর কি কি আছে এগুলোর মাধ্যমে তুমি কিন্তু সমাধান করতে পারবে না। তোমাকে যেহেতু ম্যাট্রিক্স চ্যাপ্টারে দেওয়া হয়েছে তাহলে তোমাকে ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী তোমার যে ক্রেমারের পদ্ধতি আছে সেটা অনুযায়ী তোমাকে কিন্তু সমাধান করতে হবে। আর আমি কিন্তু বারবার একটা কথা বলেছি যে আমাদের যে এই যে ম্যাট্রিক্স নির্ণায়ক যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে কিন্তু তোমার A to Z আমি যেখানে যা যা বলেছি তুমি দেখবা এইচএসসি পরীক্ষাতে মিলিয়ে নিবা যে এইচএসসি পরীক্ষাতে কিন্তু এই জিনিসগুলোই তোমার পরীক্ষাতে আসবে। এটা তোমাকে তুমি লিখে নাও যে ভাইয়া বলছে যে আমি যে যে জিনিসগুলো দেওয়া হয়েছে ম্যাট্রিক্স নির্ণায়ক এই জিনিসগুলো আসবে। কারণ আমি দেখছি যে তোমাদের যেহেতু অনেক বেশি অপশন, তুমি যদি সরলরেখা যাও বা সরলরেখা চ্যাপ্টারে যাও, যে সরলরেখা চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখবে যে একটু হলো তোমাদের কি বলবো ওখানে একটু প্যাচ পুচ থাকতে পারে, বাট এই ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে কোনো ধরনের কোনো প্যাচ থাকবে না, কিচ্ছু থাকবে না। সো তোমার যদি অপশন এরকম থাকে যে আমি সরলরেখা থেকে নাকি ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে আমি অ্যান্সার করব, তো আমি বলবো অবশ্যই তুমি ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করবে। যেহেতু তোমাদের অনেকগুলো রিটেনের মধ্যে জাস্ট মনে 2টা রিটেন তোমাকে অ্যান্সার করতে হবে। সো বুঝতেই পারতেছো যে তোমরা ম্যাট্রিক্স নির্ণায়কটা যদি তোমরা
অ্যান্সার করো তাহলে তোমার কিন্তু আমি কি বলবো যে মানে খুব মানে 10-এর মধ্যে 10 পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে সবচেয়ে বেশি। আর যেহেতু তোমাদের 32-এ এক্সাম মনে হয়, সেখানে তোমাকে 28 পেলে তোমার মেবি A+ আসতেছে বা সামথিং এরকম কিছু। সো তোমার যদি কোনোভাবে একটা ম্যাথও ভুল হয়ে যায় তাহলে তোমার কিন্তু A+টা কিন্তু যে কোনোভাবে কিন্তু মিস হতেই পারে। সো বুঝতে পারছো যে কোনো কিছু সিঙ্গেল কোনো কিছু কিন্তু ভুল করা যাবে না, কারণ এখানে তোমার একটা যদি ম্যাথ কাটা যায়, 2 মার্কে একটা ম্যাথ কাটা যায়, আমার কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি ম্যাথ কেটে যাওয়া। সো এখানে যদি A+ পাওয়া যেত, যেহেতু মানে A+ পেতে পারো অনেক সহজে, আবার A+ মিসও কিন্তু হয়ে যেতে পারে একটা বা দুটা ম্যাথ ভুল করার মাধ্যমে। সো ম্যাথগুলোকে তোমাদের খুব সিরিয়াসলি করতে হবে, ক্যালকুলেশনগুলো খুব বেশি করে করতে হবে। পরীক্ষার আগে তোমাকে পুরো বই দেখে দেওয়ার কোনো দরকার নাই। তুমি যদি ম্যাট্রিক্স সরলরেখা চিন্তা করো, তুমি জাস্ট ম্যাট্রিক্সটাই পড়ে যাবা। এই ম্যাট্রিক্সটা পড়ে গেলে তোমার এখানে 10 মার্ক কমন। একই রকমভাবে তুমি যদি অন্তরীকরণ আর যোগজীকরণ চিন্তা করো, তুমি যে বলো আমি ক্যালকুলেট দাগাবো না, তুমি দাগানো সমস্যা নেই। তোমার যদি সেকেন্ড পেপারে কোনো চ্যাপ্টার ছোট মনে হয়, তুমি সেখান থেকে দাগাতে পারো। বাট আমি মনে করি তোমার অন্তরীকরণ আর যোগজীকরণ থেকেই কিন্তু প্রশ্নে অ্যান্সার করা উচিত। আচ্ছা, আমি ইনভার্স ম্যাট্রিক্সে একটা শর্টকাট তোমাদের তাও দেখিয়ে দেই, যে এমসিকিউতে যদি ইনভার্স ম্যাট্রিক্সটা আসে তাহলে সেটা তোমরা কিভাবে করবা। হ্যাঁ, এটা আমি একটু দেখিয়ে দিই। যেমন তোমাকে বললাম আমি যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 - 2 3, আর এখানে তোমাকে দিলাম কত 5 দিয়ে বললাম যে এটার এ ইনভার্স ইকুয়াল টু হোয়াট। এটা ইনভার্সটা বের করতে হবে শর্টকাটে, খুবই সহজ শর্টকাটটা বের করা। প্রথমে তুমি তার আগে নির্ণায়কটা বের করে ফেলো। 5 একে 5, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, তাহলে কত 11। এরপর তুমি এখান থেকে কি করবো, তো ইনভার্সটা নির্ণয় করবা। আমরা জানি উপরে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, নিচে কি বলতো নির্ণায়কের মান হচ্ছে, নিচে নির্ণায়কের মান দিলাম, উপরে আমরা কি বলতো অ্যাডজয়েন্ট অফ এ। এখন এই অ্যাডজয়েন্ট অফ এ আমরা কিভাবে বের করবো, চলো সেটা একটু দেখে নিই। নির্ণায়কের মানটা আমাকে কষ্ট করে বের করতে হয়, এবার অ্যাডজয়েন্টটা আমি খুব শর্টকাটে বের করবো। এটা শুধুমাত্র 2/2 বোর্ড এমসিকিউতে 2/2 আসবে, 3/3 এমসিকিউতে জীবনে আসবে না। 3/3 আসবে কোথায়, রিটেনে আসবে। ওকে, তা আমরা প্রথমে এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে 1 আর 5 এদেরকে আমরা জায়গার পরিবর্তন ঘটাবো। অর্থাৎ আমার যেহেতু এখানে কালো আর এখানে সবুজ আছে, আমি যা এদের জায়গার পরিবর্তনটা ঘটিয়ে দিলাম। তার মানে 5 যাবে 1-এর জায়গায়, 1 যাবে 5-এর জায়গায়, জাস্ট জায়গা চেঞ্জ করলাম। এরপর আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই বরাবর হচ্ছে আমরা তার চিহ্ন চেঞ্জ করব। তার মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর কিছু না। মাইনাস আছে এখানে প্লাস করে দাও, প্লাস আছে এখানে মাইনাস করে দাও, তাহলে এটাই হচ্ছে তার কি বলতো ইনভার্স ম্যাট্রিক্স। তার মানে ইনভার্স ম্যাট্রিক্স আসলে বের করা খুবই সহজ, 2/2, এবং এই 2/2টা তোমাদেরকে এমসিকিউ আকারে দিবে। ওকে, তো এখানে যদিও আজকে আরও চ্যাপ্টার করানোর কথা ছিল, কিন্তু তোমাদের উপস্থিতি এতটাই হতাশাজনক যে অন্য চ্যাপ্টারে যেতে মনে চাচ্ছে না, একদমই মন চাচ্ছে না। তো আমি তোমাকে এখানে এতটুকুই বলবো যে তোমাদের 100% আমি তোমার এখানে কমন দিচ্ছি, 100% কমন আমি তোমাদের দিয়ে দিচ্ছি একটা সিকিউ এর জন্য। তোমরা যদি একদম A+ পাওয়ার লক্ষ্যে কাজ করে যাও, তাহলে আমি মনে করি যে 100% কমন যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই এই যে আমি টপিকসগুলো দিলাম, এই টপিকসগুলো তোমাকে দেখতেই হবে। আমি এতটুকু শিওরিটি তোমাকে দিতে পারি যে এই টপিকসগুলো থেকে ইনশাল্লাহ তোমার আসবে। সো ম্যাট্রিক্স আর নির্ণায়কের ম্যাথগুলোর ক্ষেত্রে আমি তোমাদের যে প্রমাণগুলো দিচ্ছি সেগুলো তো করবাই। এছাড়াও এক্সট্রাও তোমরা কিন্তু আরও 3-4টা বা আরও তোমার কাছে যদি কোনো ইম্পর্টেন্ট মনে হয়, তো তুমি সেগুলো কিন্তু দেখতে পারো। সো এগুলোর মাধ্যমে তুমি কিন্তু বলা যায় অবশ্যই তুমি কিন্তু A to Z সবই কমন পাবা। তো এখন তোমরা আমাকে এতটুকু জিনিস বলো যে ফার্স্ট টু লাস্ট ম্যাট্রিক্স নির্ণয়কে যে টপিকসগুলো দেখানো হয়েছে, এই টপিকসগুলো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছে কিনা। আচ্ছা, বিপরীত কোণের ত্রিকোণমিতি তোমাদের শুভ হয়ে নেবে, এবং সেটা হচ্ছে আমাদের টার্গেট A+-এর যে গ্রুপটা আছে সেখানে নিয়ে নেওয়া হবে। ওকে, ওকে, তো তোমরা প্রত্যেকে বলেছো যে ভাই আমরা প্রত্যেকে জিনিসটা বুঝেছি, এবং মনে রাখবে যে আমাদের বাকি যে সিকিউ সাজেশনের ক্লাসগুলো আছে আজকে দিয়ে আমাদের এখানে এসে, এবং বাকি যে সিকিউ সাজেশন ক্লাসগুলো আছে সেগুলো তো আমরা একই রকমভাবে 100% বলবো। কিন্তু আবার একটা কথা বলতেছি যে আমরা তোমাকে এখানে সাজেশন দিচ্ছি, এবং এখানে কিন্তু আমরা অনেক কিছু স্কিপ করে যাচ্ছি। আবার একটা জিনিস মনে রাখো, জাস্ট লিখে রাখো যে আজকের ক্লাসে ভাইয়া 100% কমন দিছে, এটা কথা যেমন সত্য,
একই রকমভাবে ভাই এখানে অনেক কিছু স্কিপ করে গেছে যে জিনিসগুলো আমাদের অ্যাডমিশনে কাজে লাগবে। সো আমরা যদি ওই জিনিসগুলো স্কিপ করে শুধুমাত্র সাজেশনটাই ফলো করে যাই, তাহলে হয়তোবা আমরা আমাদের পরবর্তী যে ধাপটা আছে বা আমাদের এইচএসসি পাস করার পরে পরবর্তী যে আমাদের মেন যে জায়গাটা অ্যাডমিশন, সেখানে গিয়ে আমরা একটা ধরা খেতে পারি। কারণ অ্যাডমিশনে কিন্তু এরকম করে যদি আমি তোমাকে সাজেশন দিই, প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা করে সাজেশন দিতে হবে। যেমন এটা শুধুমাত্র বোর্ডের জন্য, যে কোনো বোর্ডের জন্য ফলো করলে চলবে। কিন্তু ওই সময় তুমি যদি সাজেশন খুঁজো, তাই তোমাকে দেখা যাবে এক এক ভার্সিটির জন্য এক এক রকমভাবে সাজেশন তোমাকে নিতে হচ্ছে, আর ওই সবগুলো সাজেশন মিলেই হচ্ছে পুরো বইটাই। সো এই জন্য মনে রাখবা যে তোমাকে প্রথম থেকে তোমাকে পুরো বইটাই কিন্তু আয়ত্ত রাখতে হবে। পুরো বই বলতে আমি তোমাদের আপাতত শর্ট সিলেবাসটাকে বোঝাচ্ছি। আর শর্ট সিলেবাসের যে যে টপিকসগুলো আছে, প্রত্যেকটা টপিক্সের উপর তোমাকে কিন্তু একদম বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। কারণ সবসময় মনে রাখবা যে ইন্টার মানে তুমি এখন যে এইচএসসি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে আসো, এটার বেসিকের উপরে ভিত্তি করে তুমি কিন্তু তোমার অ্যাডমিশনের প্রশ্নগুলো কিন্তু সলভ করতে পারবা। কারণ অ্যাডমিশনের প্রশ্ন সলভ করার জন্য তোমাকে কিন্তু কোনো এক্সট্রাভাবে তোমাকে জ্ঞান দেওয়া হবে না, বা মনে করো মহাশূন্য দিয়ে কোনো কিছু নিয়ে এসে তোমাকে বলা হবে না যে ভাই এগুলো পড়ো, এগুলো তোমার অ্যাডমিশনে আসবে। ব্যাপারটা কিন্তু কখনো এরকম না। তার মানে একাডেমিকের বেসিকটা তোমার যদি এখন থেকে যদি তোমার ভিত্তিটা যদি তোমার দুর্বল হয়ে পড়ে, তাহলে আমি মনে করি তোমার অ্যাডমিশনে গিয়ে তুমি কিন্তু অবশ্যই একটু ঝামেলার মধ্যে পড়বা। তো আমি মনে করি তোমাদের শেষ সময় বা এই শেষ সময়ে তুমি কিন্তু তোমার প্রতিটা টপিকস তুমি কিন্তু বুঝে বুঝে পড়তে পারো। তো সিকিউ সাজেশনে তুমি অবশ্যই তোমার কাছে রেখে দিবা যে এইগুলো আমি পড়বো, কিন্তু আমাকে পুরো জিনিসটা আমার আগে জানতে হবে। পুরো ম্যাট্রিক্স নির্ণয় এই চ্যাপ্টারে আমাকে A to Z বেসিকগুলো আমাকে শিখতে হবে। শেখার পরে দেন আমি ফাইনালি গিয়ে আমি একদম সবার শেষে গিয়ে এই সাজেশনটা ফলো করব। কারণ মনে রাখবে যে শর্টকাট কিন্তু তোমাকে কখনো তোমার সফলতার দিকে নিয়ে যাবে না। ঠিক আছে, শর্টকাটটা তোমাকে জাস্ট একটু দূরে হয়তো এক স্টেপ তোমাকে উপরে উঠতে হেল্প করবে, বাট পরবর্তী স্টেপগুলোতে কিন্তু তোমাকে ওই শর্টকাটে কিন্তু তোমাকে একটা একটা তোমাকে প্রতিফলন দিতেই হবে। ওকে, তো আমাদের বাকি যে সিকিউ সাজেশনের যে চ্যাপ্টারগুলো আছে, এটা টোটালি আমাদের টার্গেট A+ যে আমাদের প্রাইভেট গ্রুপটা আছে বা আমাদের যে কোর্সটা আছে, যেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টার উপরে বই দিচ্ছি। একই রকমভাবে আমরা এখানে টি-শার্ট দিচ্ছি এবং সেগুলো 15 তারিখের মধ্যে প্রত্যেকের বাসাতে ইনশাল্লাহ চলে যাবে, অলরেডি আমাদের প্রেস থেকে চলে আসার পথে। তো ইনশাল্লাহ তোমরা সেই কোর্সের সাথে যুক্ত হলে আমাদের প্রত্যেক দিন বা আমাদের রুটিন অনুযায়ী যে বেসিক ক্লাসগুলো আছে সেই বেসিক ক্লাস তো করতে পারবে। আর বন্ধু আসলে বেসিক ক্লাসগুলো কীরকম, এটা ইউটিউবে গিয়ে একটু সার্চ দেবা, আমাদের যে প্রিমিয়াম ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখলে তুমি বুঝতে পারবা। তোমাদের আব্দুর রহমান ভাইয়ের গুণগত রসায়ন, তোমার ইয়াসিন ভাইয়ের ভেক্টর আছে, তারপরে চলতরিৎ আছে। আমার কিন্তু পুরো সরলেখাটা আমি ওখানে দিয়ে দিয়েছি আমাদের ইউটিউবে। তুমি এখানে যাই লিখবা সরলেখা 3.1 কাব্য ভাইয়া, দেখবা যে চলে আসবে, একদম পুরো প্লে লিস্টটা চলে আসবে। একই রকমভাবে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে যে নির্ণায়কের যে ম্যাথগুলো আমি দিলাম, এই প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমি তোমাদের সেখানে কিন্তু করিয়েছি। তো বুঝতেই পারতেছো যে আমাদের ইউটিউবের মধ্যে কিন্তু আমাদের প্রিমিয়াম কিছু ক্লাস দিয়ে দেওয়া আছে শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য যে হ্যাঁ এরকম করে বেসিক বা এরকম ডিটেলসলি তোমাকে পড়তে হবে, তাহলে কোনো জায়গাতে কোনো পর্যায়ে গিয়েও তুমি কিন্তু থেমে থাকবে না। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা প্রজেক্টে, নতুন কোনো একটা লাইভ ক্লাসে। আপাতত আমরা টার্গেট A+ কোর্সে যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করব। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।